নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মোচার ঘন্ট রেসিপিটা একদম পারফেক্ট উপায়ে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তো একটা টাটকা মোচা বাজার থেকে কিনে আনা হয়েছে। আর এই মোচাটা থেকে আমি ফুলগুলোকে প্রথমে আলাদা করে নেব। মানে মোচাটাকে ভালো করে বেছে নেব, মোচা কাটার পদ্ধতিও সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এই ওপরের খোলাগুলো একটা করে খুলবো, আর এই হাত দিয়ে একটু টানলেই কিন্তু এই ফুলগুলো উঠে চলে আসবে। আলাদা করে ছুরি ব্যবহার করার কোনো দরকার নেই। এইভাবে করে আমি ওই খোলসটা খুলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সেটা আস্তে করে ভেঙে যাচ্ছে। দেখুন ভেতরের কালারটা কিন্তু অনেকটা লাইট হয়ে এসছে, আর ভেতরের ফুলগুলো একদমই কচি। কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এরপরে এটাকে আর ছাড়ানোর দরকার নেই। ভেতরের অংশটা আমরা কিন্তু পুরোপুরিভাবে কেটে নেব। আর এই যে দেখুন, এই প্রত্যেকটা ফুলের অংশ থেকে এই কাঠির মতো অংশটা আর এই হালকা পাপড়ির মতো যে অংশটা সেটা আলাদা করে নেব। এই ফুলগুলোকে একসাথে হাতে ধরে প্রত্যেকটা থেকে টানলে আলাদা, আলাদা করে বেরিয়ে চলে আসবে এই কাঠির মতো অংশ আর এই হালকা পাপড়ির মতো যে অংশ সেইটা। এইভাবে করে একটু সময় লাগবে, কিন্তু মোচাটা কিন্তু খুব ভালো করে আমাদের এগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলো একটু বাছতে সময় লাগে। আমি সেইজন্য আগের দিন রাতে বেছে নিয়েছি। আমার সমস্ত ফুল বাছা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আর মোচা বাছার আগে বা কাটার আগে বা ছাড়ানোর আগে হাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে আমি মোচাটাকে ঝিরি করে কেটে নেব। আর এই যে ভেতরের অংশটা এটাকে কিন্তু আর আলাদা করে বাছবো না, মানে ওই পাপড়িগুলো আর সরাবো না। সরাসরি ছুরি দিয়ে আমি দেখুন এটাকে কুচি করে নেব। এটা কিন্তু ছুরি দিয়ে কাটতে বেশ সুবিধে হয়। মানে বটি দিয়ে সবাই বলে যে বটিতে কাটা মনে হয় বেশি সুবিধে। আমার কাছে তো মনে হয় ছুরি দিয়ে কাটতেই বেশি ভালো লাগে। ছুরি দিয়ে আমি সমস্ত সবজিই কাটি, তাতে করে হাতও কেটে যাওয়ার ভয় খুব কম থাকে। আগে যখন বটিতে কাটতাম আমার ১-২ দিন পর মানে সপ্তাহে ১-২ বার করে তো হাত কাটতই। আর আরেকটা কথা বলে রাখি, মোচা কেনার সময় একটু লক্ষ্য রাখতে হবে। অনেক সময় মোচা দেখা যায় যে বেঁধে রাখা হয় ওই খড়-টড় ওই সমস্ত কিছু দিয়ে বা কোনো সুতো দিয়ে। আসলে সেগুলো পুরনো থাকে, সেগুলো কিন্তু না কেনাই ভালো। কারণ ওগুলো একটু পুরনো থাকে যেন স্বাদটা সেরকম আসে না। তো মোচাটা যদি দেখা যায় উপরের খোলাগুলো বা উপরের দিকে ফুলগুলো একটু কালচে হয়ে গেছে, সেগুলো না কিনে টাটকা মোচা কেনাই ভালো হবে। এভাবে করে আমি এটাকে লবণ জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে ভাপিয়ে নেব। প্রেশার কুকারে ভাপাবো, তাতে করে সময়টা অনেক কম লাগবে। আমি ১ম এ একটু গরম জল দিয়ে দিলাম। গরম ঠান্ডা যেকোনো জল দিলেই হবে। তারপরে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল অবশ্যই দেবেন, না হলে মোচা থেকে যে কষটা বেরোবে প্রেশার কুকার কিন্তু কালো হয়ে যাবে। আর সর্ষের তেল দিলে এটা কিন্তু হবে না। তো মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারে মাত্র ২ টো বা ১ টা সিটি দিলেই কিন্তু মোচাটা বেশ ভালো করে ভাপানো হয়ে যাবে। দেখুন মোচাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। ১ টা সিটি বা ২ টো সিটি পড়ার পরে যখন এটা নিজে থেকে ফুটবে তখনই কিন্তু মানে ভাপটা যেই বেরিয়ে যাবে, তারপরে আমি মোচাটাকে একটু ছেঁকে নেব। নিচে বড় বাটি দিয়ে তারপরে স্ট্রেনার দিয়ে মোচাটা জল ঝরিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হোক, বাকি প্রিপারেশনটা করতে থাকি। আমি ১ মুঠো পরিমাণ মটর ডাল আর ২ মুঠো পরিমাণ ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সেটা মিহি করে বেটে নেব। একদম সম্পূর্ণভাবে মিহি না হলেও হবে। তারপরে এটাকে চামচ দিয়ে বা একটা বিটার দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি একটা লোহার কড়াই গরম করতে দিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে এই ডাল বাটাটা একটু আমি ভেজে নেব, যাতে করে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। লোহার কড়াইয়ে কেন করছি? তার কারণ হচ্ছে না, এই ডাল বাটাটা ভীষণ স্টিকি হয়। আর লোহার কড়াই কিন্তু ন্যাচারাল ননস্টিক। এখানে কোনো কেমিক্যাল কোটিং থাকে না। এতে করে আমাদের যেকোনো ধরনের ভাজা করতে ভীষণই সুবিধে হয়। তো আমি এটা এই লোহার কড়াইয়ে করাটাই প্রেফার করি। দেখুন ডালটা মোটামুটি আমার ভাজা হয়েই যাচ্ছে। মানে যখন এটা এরকম দলা হয়ে এক জায়গায় উঠে চলে আসবে তখনই বুঝতে হবে ডালটা আমাদের একদম ভালোমতো ভাজা হয়ে গেছে। তারপরে এটাকে ঠান্ডা করার জন্য একটা ছড়ানো পাত্রে আমি রেখে দেব। এটা ঠান্ডা হোক। এবার অন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, কারণ লোহার কড়াইটা আমার খুব ছোট। একটু বড় সাইজের একটু কড়া নিয়েছি, তাতে করে রান্নাটা শুরু করব। সর্ষের তেলকে ধোঁয়া ওঠা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মসলা আর দিয়ে দেবো ১ বড় চামচ পরিমাণ জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আলুগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম, মানে ডুমো করে না, আরেকটু ছোট সাইজের কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভাজা করে নেব। আলুটা ভাজা হতে থাকুক। তারপরে দেখছি এই মোচাটা স্ট্রেনারের মধ্যে দিয়ে রাখার কারণে
তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে মোচাটাকে ভালো করে চটকে নেব, যাতে আমাদের এই যে তরকারিটা তৈরি করব সেটা যাতে বেশ স্মুথ হয়। আর মশলাটা রেডি করে নিই। আমি আদা, কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে বেটে নিয়েছি। মোচা তরকারিতে নারকেল মাস্ট, নারকেল অবশ্যই দেবেন। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঠখোলায় চিনেবাদাম ভেজে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ১ মুঠো পরিমাণ। বাদাম দিলে এই তো রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ১ মুঠো পরিমাণ নারকেল কুচি। নারকেল কুচিও আমি মোচাতে সবসময় প্রায় পারলে ব্যবহার করি। আর ভাজার অসুবিধা হচ্ছিল জন্য তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে আমি ফেলে দিলাম। উল্টে পাল্টে নারকেলটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হচ্ছে। একটা লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। আর যাতে কাঁচা গন্ধটা অবশ্যই চলে যায় নারকেলের, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু নারকেল এখানে দুভাবে ব্যবহার করেছি, নারকেল কুচি দিয়েছি আর নারকেলটাকে আমি আদা কাঁচা লঙ্কার সাথে বেটেও নিয়েছি। নারকেল কোড়ানো থাকলে আদা কাঁচা লঙ্কার সাথে না বেটে এই পর্যায়ে এখানে অ্যাডও করা যায়, তবে আমি একসাথেই বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, যেরকম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ব্যাস, সবকিছুকে খুব ভালো করে কিন্তু কষাতে থাকতে হবে। সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো সবকিছুকে একসাথে। যে কোনো রান্না ভালো করার এটাই মূল মন্ত্র, যে ধৈর্য ধরে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে যদি আমরা রান্নাগুলো করি, মানে সবকিছুকে খুব ভালো করে ভাজতে থাকি বা কষাতে থাকি, সবজির কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। আমি আগের দিন রাতে ২ মুঠো পরিমাণ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ছোলাও দিয়ে দেওয়ার পরে অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গে আমি ওই চটকে রাখা সেদ্ধ করা মোচাটাকেও দিয়ে দিলাম। এইবার সাঁড়াশি দিয়ে শক্ত করে কড়াইটাকে ধরে নিয়েছি। আর অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে আমি একসাথে করে ভাজতে থাকবো। মসলার সাথে সমস্ত কিছু যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, মোচা, আলু, বাদাম, নারকেল, ছোলা সবই তো রয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ৭-৮ মিনিট কষানোর পরে ভেজে রাখা ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম, কারণ ঠান্ডা হওয়ার কারণে সেটা কিন্তু বেশ খানিকটা শক্ত দলা পাকানো হয়ে গেছিল। হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। সবকিছু একসাথে যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে সেদ্ধ হতে দিলাম যাতে করে রান্নার স্বাদটা ভালো হয়। রান্নাতে আমি সবসময় গরম জলই ব্যবহার করি। দেখলেন মোচা সেদ্ধ করার সময় ব্যবহার করলাম গরম জল। লবণ দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে ১ মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নাড়াচাড়া করব, কারণ যেহেতু ডাল বাটা দেওয়া রয়েছে না, সেই জন্য জলটা অনেক বেশি পরিমাণে কিন্তু টেনে নেবে। আর নাড়াচাড়া না করলে নিচে লেগেও যেতে পারে। তো রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি গরম মশলা হাতে বেটে নেব। আমি সবসময় গরম মশলা দেওয়ার সময় রান্নার শেষের দিকেই শিলপাটায় আমি বেটে নিই, তাতে করে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। শিলপাটার মধ্যে খুব অল্প পরিমাণে গরম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি করে বেটে নেওয়া হয়ে গেল। এতে করে মশলার পরিমাণও কম লাগে। আর গরম মশলার টাটকা গন্ধটা কিন্তু রান্নার স্বাদকে ডবল বাড়িয়ে দেয়। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, এটা কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। কালারটা কি ভীষণ সুন্দর এসছে। আর মুখে যখন বাদাম, নারকেল আর ছোলা পড়বে তখন খেতে আরো বেশি ভালো লাগবে। তো এইভাবে করে আরো খানিকক্ষণ একটু শুকনো করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। কারণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মোচাতে না, যে কোনো রেসিপিতে মোচার দেখেছি চিনিটা খুব ভালো যায়। চিনি দিলে মোচার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর এটা যেহেতু আমি মোচা সবসময় নিরামিষভাবে রান্না করে থাকি, সেই জন্য আমি চিনি সবসময় ব্যবহার করি। এবার এর টেস্টটাকে আরো খানিকটা বাড়িয়ে নেওয়ার জন্য এই শেষ পর্যায়ে আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা। গরম মশলা বেটে রাখলাম সেটাই দিয়ে দিলাম। আর ১ চামচ পরিমাণ ঘি দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই মোচার ঘন্ট। একদম পারফেক্ট উপায়ে মোচার ঘন্ট তৈরি কিন্তু এইভাবেই করতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার মোচার ঘন্ট তৈরি করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।